প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এই টপিকের সেকেন্ড ক্লাস নেব। তোমরা যদি প্রথম ক্লাসটা ভালোভাবে শুনে থাকো তাহলে আমি বলেছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রিজ বা সমন্বয় জাবেদা সচরাচর কোশ্চেনে 3 ভাবে এসে থাকে। কোশ্চেনটা কয় ভাবে হয় সেটা আমি বলেছি। আমরা প্রথম দিন বলেছিলাম, খেয়াল করো, আমি এইভাবে লিখেছিলাম, কোশ্চেনে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট থাকবে অথবা এডিশনাল ইনফরমেশন থাকবে। জাস্ট 5টা বা 7টা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে বলবে যে কি ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার অ্যাডজাস্টিং জার্নাল। সেকেন্ড অপশন বলেছিলাম যে এরকম, দেখো আজকে সেকেন্ড ক্লাস, তো আজকে সেকেন্ড অপশন বা সেকেন্ড কোশ্চেন পদ্ধতি সলভ করবো আমরা। এরকম একটা রয়ামিল দেওয়া থাকবে, একটা রয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে। এই ট্রায়াল ব্যালেন্সের নিচে এরকম ডেবিট টাকা ক্রেডিট টাকা থাকবে, নিচে এডিশনাল বা অ্যাডজাস্টমেন্ট ইনফরমেশন দেওয়া থাকবে। তোমাকে এই যে আদার ডাটা যেগুলো নিচে দেওয়া থাকবে, যে কয়টা আদার ডাটা বা অ্যাডজাস্টমেন্ট ইনফরমেশন নিচে দেওয়া থাকবে সেই কয়টা জার্নাল করতে হবে। 5টা থাকলে 5টা, 7টা থাকলে 7টা। তবে যে নিচে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলা এই রেওয়ামিলের তথ্যগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্টিং জার্নাল প্রিপেয়ার করতে হবে। প্রথম দিন আমরা যে শুধু অ্যাডজাস্টমেন্ট ছিল, কোনো রেওয়ামিল ছিল না, যেহেতু কোনো ট্রায়াল ব্যালেন্স ছিল না, আমরা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট বা আদার্স বা এডিশনাল যে ইনফরমেশন দেওয়া ছিল 5টা 7টা, তার উপর ভিত্তি করে আমরা জার্নাল প্রিপেয়ার করেছিলাম। আজকে এই যে এরকম একটা রেওয়ামিল দেওয়া আছে, আমি অলরেডি বোর্ডে উঠিয়ে রেখেছি। এর নিচে এডিশনাল ইনফরমেশন বা ডাটা বা অ্যাডজাস্টমেন্ট যেটাই বলো, 5টা থাকলে 5টা, 7টা থাকলে 7টা, তবে সেটা এই যে রেওয়ামিলের ওই তথ্যগুলো এডিশনাল তথ্য 5টা থাকলে 5টা, সেটা এই রেওয়ামিলের তথ্যের সাথে অ্যাডজাস্টমেন্ট করে জার্নাল তৈরি করতে হবে। তার মানে হবে এরকম, অ্যাডজাস্টমেন্ট উইথ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ তথ্যও দেওয়া থাকবে, ট্রায়াল ব্যালেন্সও দেওয়া থাকবে। 3 নম্বর পদ্ধতি বলেছিলাম, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না, ঠিক আছে, 2টা রেওয়ামিল থাকবে, ঠিক আছে, 2 ট্রায়াল ব্যালেন্স, 2টা ট্রায়াল ব্যালেন্স থাকবে। একটা থাকবে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আরেকটা থাকবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সের ডিফারেন্স, যেই টাকাটা বা যে অ্যামাউন্টটা, তার জার্নাল আমরা নির্ণয় করবো, সেটা 3rd ক্লাসে। আজকে আমরা একটু ব্যাকে যাই। প্রথম দিন আমি 7টা বা 9টা জার্নাল করিয়েছিলাম, সেখানে 7টা বা 9টা এডিশনাল ইনফরমেশন বা অ্যাডজাস্টমেন্ট বা তথ্য দেওয়া ছিল, তার ভিত্তিতে আমি জার্নাল করেছিলাম। ওইটা আমাদের শেষ। তার মানে প্রথম ক্লাসটা যদি তোমরা করে থাকো, এটা আমরা করিয়েছি। আজকে আমরা বলছি অ্যাডজাস্টমেন্ট উইথ ট্রায়াল ব্যালেন্স। এরকম একটা ট্রায়াল ব্যালেন্স থাকবে, নিচে অ্যাডজাস্টমেন্টের তথ্য দেওয়া থাকবে। 7টা তথ্য থাকলে 7টা জার্নাল পাবে, 5টা তথ্য থাকলে 5টা জার্নাল হবে। আর 2 ট্রায়াল ব্যালেন্স যদি বললাম আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। আজকে তাহলে আমাদের হবে অ্যাডজাস্টমেন্ট উইথ ট্রায়াল ব্যালেন্স। এখানে অলরেডি ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল অলরেডি তোলা আছে, কিন্তু যেহেতু আমাদের এত বিশাল পরিমাণ জায়গা নেই বা মুছার অপশন নেই, সেহেতু আমরা এডিশনাল ইনফরমেশন, আমার সামনে বই আছে, আমি বই দেখে এখান থেকে বুঝিয়ে তোমাদেরকে করাবো। তবে কথা হচ্ছে তোমাদেরকে একটু কেয়ারফুলি তোমাদের আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। তো আমরা আছে মূল অঙ্কে যাই। সচরাচর আমরা কি করি, জার্নালের জন্য ঘর করি। এটা যখন জার্নাল করি তখনও করি, সবসময় করে থাকি। তো ঘর হয় কিরকম, প্রথমে ডেট থাকবে, তারপরে পার্টিকুলার্স, তারপরে প্রেফারেন্স নাম্বার, ডেবিট টাকা ক্রেডিট টাকা। আমরা আজকে ঘর করলাম না, তোমরা ঘর করবা, আমি করলাম না। বোর্ড যেহেতু ছোট, একসাথে আমি এই পাশে কোশ্চেন পেপারটা রাখবো, এই পাশে সলিউশনটা করবো, এই জন্য আমি আর চক আঁকলাম না। ফর মেকিং জার্নাল, এই 2 নম্বর পদ্ধতিতে মানে রেওয়ামিল সাথে অ্যাডজাস্টমেন্টের যে তথ্যটা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এডিশনাল ইনফরমেশন বা জার্নাল তৈরি করব, তখন আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করবো, রেওয়ামিলে যদি সম্পদ থাকে, এই কথাটা একটু কেয়ারফুলি শুনতে হবে।
এই একটা কথা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে খরচের জাবেদা হবে, আর রেওয়া মিলে যদি খরচ থাকে তাহলে সম্পদের জাবেদা হবে। এখন তুমি বলতে পারো স্যার এটা তো কিছুই বুঝলাম না। আপাতত বোঝার প্রয়োজন নাই, আমি যখন অঙ্ক করব তখন ব্যাপারটা বা বিষয়টা আমি বুঝিয়ে বলবো যে আমি একটু আগে বলেছিলাম রেওয়া মিলে যদি সম্পদ থাকে খরচের জাবেদা করবো, আমরা খরচকে হাইলাইট করব। আর যদি খরচ থাকে রেওয়া মিলে, যেমন এখানে সাপ্লাইস আছে, সাপ্লাইস এটা কি সম্পদ, তো সাপ্লাইস দিয়ে যদি কোনো ইনফরমেশন এসে থাকে নিচে, কোনো জাবেদা এসে থাকে, যেহেতু আমার কথা অনুযায়ী যেহেতু রেওয়া মিলে সম্পদ দেয়া আছে তাহলে আমরা খরচের জাবেদা করব। খরচ সবসময় কি হয়, ডেবিট হয়, আর সম্পদ দেয়া আছে এখানে, সম্পদ সবসময় ডেবিট হয়, কমে গেলে কি হবে, ক্রেডিট হবে। ডেবিটের জিনিস কমাতে হলে ক্রেডিট করতে হবে, ক্রেডিটের আইটেম কমাতে হলে ডেবিট করতে হবে। অর্থাৎ কোনো একটা আইটেম যদি তোমাকে কমাতে হয় তখন তুমি ডেবিটটাকে ক্রেডিট করলে কমে যাবে, ক্রেডিটটাকে ডেবিট করলে কমে যাবে। আর যদি বাড়াতে চাও, যেটা ডেবিট আছে তাকে আরো ডেবিট করবা, ডেবিটে ডেবিটে যোগ হয় আরো ডেবিট করবা। আর যদি ক্রেডিট পাশটা যোগ করতে হয়, বাড়াতে হয়, তাহলে যেটা বর্তমানে ক্রেডিট আছে যেমন ক্যাপিটাল, এর বৈশিষ্ট্য ক্রেডিট হয়, তুমি যদি আরো বাড়াতে চাও তাহলে ক্যাপিটালকে আবারও ক্রেডিট করতে হবে। ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়, ডেবিটে ডেবিটে যোগ হয়, আর ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়। এগুলো তোমরা যারা ওয়ার্কশিট করেছো তা অবশ্যই পারো, যেহেতু শান্তনু স্যার ওয়ার্কশিট করেছে তা আমি এই কথাগুলো এখন এখানে বললাম। তা আসলে আমরা কোশ্চেন দেখি যে কোশ্চেনে কি বলছে। অবশ্যই কোশ্চেনটা এই রেওয়া মিল বা এই ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করে তারপর আমরা জার্নাল করব। কোশ্চেন বলছে এক নাম্বার তথ্য বলছে সাপ্লাইস অন হ্যান্ড টাকা 6000। এখানে একটা কথা আছে দেখো, সাপ্লাইস, সাপ্লাইস এটা কি সম্পদ বা মনিহারি। এইটা আমার যে পেনটা, এটা আমার সাপ্লাইস বা মনিহারি। ধরো আমার এখানে আরো একটা আছে, এই যে দেখো এই দুইটা ছিল, দুইটা থাকার পরে আমি মাস শেষে বললাম যে আমি তাহলে সাপ্লাইস কয়টা কিনেছিলাম, দুইটা। মাস শেষে কি আমি বললাম আমার এখন হাতে আছে একটা, তাহলে বাকি একটা কি খরচ হয়ে গেল। আর আমি একটু আগে বলেছিলাম যে রেওয়া মিলে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে আমরা খরচের জাবেদা করব, আর খরচ দেওয়া থাকলে সম্পদের জাবেদা করব। আমাদের কোশ্চেন বলছে সাপ্লাইস অন হ্যান্ড, সাপ্লাইস হাতে আছে টাকা 6000, 6000 টাকার মনিহারি হাতে আছে। তাহলে আমাদের এখানে আছে কত হাজার টাকা, দেখো মনিহারি আছে 2000 টাকা, 2000 টাকা কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে 2000 টাকা দেওয়া আছে যে সাপ্লাইস বা মনিহারি, তোমার 2000 টাকার মনিহারি আছে, সম্পদ আছে। কিন্তু বছর শেষে বা মাস শেষে বা হিসাব শেষে কোশ্চেনে বলতেছে, সামান্য এডিশনাল কোশ্চেন বলতেছে যে 600 টাকার মনিহারি হাতে আছে, কত 600, তাহলে বাকি 1400 কি হলো, বাকি 1400 খরচ হয়ে গেছে। ওই যে আমি এরকম যে কলম দেখাইলাম যে আমি দুইটা ক্রয় করেছিলাম, এখন আমি বলছি আমার হাতে আছে একটা, তাহলে বাকি একটা কি খরচ হয়ে গেছে। তাহলে কি আমরা খরচের জাবেদা করব না সম্পদের জাবেদা করব? অবশ্যই খরচের জাবেদা করব। কেন, রেওয়া মিলে সাপ্লাইস দেয়া আছে, সাপ্লাইস মানে মনিহারি, মনিহারি সম্পদ। রেওয়া মিলে যেহেতু সম্পদ দেয়া আছে তাহলে আমরা খরচ কত টাকা হলো, 1400 টাকা খরচ হয়ে গেল, 1400 টাকা খরচের জাবেদা করব। 600 টাকা যে হাতে আছে সেই হাতের 600 টাকা জাবেদা করব না, যেহেতু রেওয়া মিলে সম্পদ দেয়া আছে এই জন্য আমরা 1400 টাকা খরচ হয়েছে খরচ জাবেদা করব। তাহলে খরচ জাবেদা করতে হলে কিভাবে করতে হবে, এক নাম্বার এটা তোমরা ঘর করে নিবা, চক এঁকে তারপর করবা। আমি যেহেতু এখানে জায়গা সংকুলন বা জায়গার অভাব রয়েছে এজন্য আমি এভাবে বললাম। তাহলে আমাদের এক নাম্বার জাবেদা হবে, দেখো জার্নাল হবে, অ্যাডজাস্টিং জার্নাল হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। এক্সপেন্স কত টাকা হয়েছিল, 1400 টাকা। ওই যে 2000 টাকা ছিল এখানে সম্পদ, 2000 টাকা থেকে আমি শেষে বলতেছি আমার হাতে আছে 600 টাকার সম্পদ, তাহলে বাকি 1400 টাকা কি হলো, খরচ হয়ে গেল। আর খরচ সবসময় কি হয়, এই যে খরচ সাপ্লাইস এক্সপেন্স, খরচ সবসময় কি হয়, ডেবিট হয়। কত টাকা, 1400 টাকা, এটা ডেবিট টাকা, এটা ধরো ক্রেডিট টাকা, আমি ঘর করলাম না। তাহলে দেখো খরচ ডেবিট করলাম, তাহলে আমার যে 2000 টাকা আমি যে সম্পদ এখানে রেওয়া মিলে দেখালাম, সম্পদটা কি বৃদ্ধি পেলো না হ্রাস পেলো? অবশ্যই আমার 1400 টাকার সম্পদ কমে গেছে। কারণ কি, তুমি যদি আবারও তোমাকে কলম দিয়ে বুঝাই, আমি প্রথমে এই যে এটা 2000 টাকা, এই দুইটার দাম ধরো 2000 টাকা, এর মধ্যে আমি শেষে বলতেছি আমার হাতে আছে একটা, তাহলে একটা কমে গেল না, যেটা কমে গেল সেটা খরচ দেখালাম ডেবিট। আর সম্পদ সবসময় ডেবিট হয়, সম্পদ কমে গেলে কি হবে, ক্রেডিট। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট কত টাকা, ডেবিটের সমপরিমাণ ক্রেডিট টাকা হয় 1400। ব্যাখ্যা গতানুগতিক, তোমরা জাস্ট এটা বারবার আমি ব্যাখ্যা এরপর আর দেব না, প্রথম ক্লাসে বুঝিয়েছি।
এখানে টু অ্যাডজাস্ট, যেহেতু অ্যাডজাস্টিং এন্ট্রিজ, টু অ্যাডজাস্ট সাপ্লাইস ইউজড, যেহেতু আমরা খরচের জাবেদা করেছি এই জন্য আমরা লিখছি টু অ্যাডজাস্ট সাপ্লাইস ইউজড। ইউজড মানে ব্যবহার হয়ে গেছে। কত টাকার সাপ্লাইস ব্যবহৃত হয়েছে? 1400 টাকা। যদি আমরা খরচের জাবেদা না করে যদি সম্পদ 600 টাকা জাবেদা করতাম তখন লিখতাম টু অ্যাডজাস্ট সাপ্লাইস অন হ্যান্ড। ইউজড না লিখে তখন লিখতাম অন হ্যান্ড। অন হ্যান্ড কত টাকা ছিল? 600 টাকা। আমরা কিন্তু 600 টাকা জাবেদা করি নাই, আমরা করেছি 1400 টাকা। 1400 টাকা খরচ হয়ে গেছে, জন্য খরচ জাবেদা করলাম। কেন খরচের জাবেদা করলাম? যেহেতু রয়্যাল মিলের সম্পদ দেয়া আছে। আমি প্রথমেই বলেছিলাম রয়্যাল মিলের সম্পদ থাকলে খরচের জাবেদা হবে। তাহলে এটা বোঝা গেল? তাহলে মধ্য কথা দাঁড়ালো কি, আমি আবার রিপিট করি তোমাদের বোঝার সাথে, যেহেতু তোমাদের সরাসরি এখানে তোমাদের সাথে আমার আসলে কথা বলার সুযোগ নেই, আমি একতরফা ভাবে বলে যাচ্ছি, তোমরা শুনছো, এই জন্য রিপিট করি, অনেকগুলো পয়েন্ট বারবার রিপিট করি। এখানে বলেছে সম্পদ সাপ্লাইস বা মনিহারি হাতে আছে 2000 টাকা। এখন অতিরিক্ত তথ্য বাবদ নিচে গিয়ে বলছে 2000 টাকার তথ্য আসলে মনিহারি আমাদের হাতে নেই, আমাদের হাতে আছে 600 টাকা। তাহলে 2000 থেকে 600 টাকা যে হাতে আছে বাদ দিলে কত থাকে? 1400 টাকা। ওই 1400 টাকা কি হয়ে গেল? খরচ হয়ে গেল। এই জন্য আমরা সাপ্লাইস এক্সপেন্স, এই জন্য খরচ সবসময় ডেবিট হয়, জন্য খরচের জাবেদা করেছি। আর সম্পদ সবসময় যে এখানে ডেবিট আছে, দেখো টাকাটা ডেবিট আছে, 2000 টাকা ডেবিটে। সম্পদ সবসময় ডেবিট হয়, কমে গেলে কি হবে? ক্রেডিট। যেহেতু 1400 টাকার সম্পদ আমার কমে গেছে, কেন কমে গেছে? আমি বলছি আমার সম্পদ আছে 2000 টাকা, কিন্তু মাস শেষে বললাম আমার সম্পদ আসলে 600 টাকা, বাকি 1400 টাকা কি হলো? আমার খরচ হয়ে গেল বা ক্ষতি হয়ে গেল বা কমে গেল। যে সম্পদ যদি কমে যায় তাহলে সম্পদ কি করতে হয়? ক্রেডিট করতে হয়। সাপ্লাইস এক্সপেন্স আর সাপ্লাইস একই কথা না। সাপ্লাইস এক্সপেন্স মানে হচ্ছে খরচ, আর শুধু সাপ্লাইস মানে হচ্ছে সম্পদ মনিহারি। তাহলে এটা বোঝা গেল। এরপর এটাতে আমরা যাই 2 নম্বরে, আমাদের এডজাস্টমেন্ট কি বললো? এ ইউটিলিটি বিল টাকা 150 হ্যাজ বিন আনরেকর্ডেড। বলছে ইউটিলিটি বিল মানে কি? উপযোগ ব্যয়। উপযোগ ব্যয় মানে হচ্ছে বিদ্যুৎ বিল, তারপরে গ্যাস বিল, এগুলাকে বলে পানি বিল, এগুলাকে বলা হয় উপযোগ ব্যয় বা ইউটিলিটি বিল। এখন এই যে ইউটিলিটি বিল, এটা 150 টাকা বকেয়া আছে, অর্থাৎ এটা পরিশোধ করা হয়নি, খরচের বকেয়া। বুঝতে হবে, খরচ সবসময় ডেবিট হয়, ঠিক আছে? আর খরচের টাকাটা যদি দেওয়া না হয় সেটা তখন দায় হয়ে যায়। তুমি একটু খেয়াল করো যে পানি বাবদ বা গ্যাস বাবদ বা বিদ্যুৎ বাবদ 150 টাকা খরচ হয়ে গেছে কিন্তু টাকা দিই নেই, তাহলে আমি কি করলাম? আমি বিদ্যুৎ বিভাগের নিকট দায়বদ্ধ হয়ে গেলাম। তাহলে জাবেদা করতে হবে, খরচ সবসময় ডেবিট হয়, খরচের বকেয়া সময় ক্রেডিট হয়, অর্থাৎ দায় যখন সৃষ্টি হয় তখন ক্রেডিট হয়। তার সাথে আমাদের 2 নম্বর জাবেদা আমরা করি। ইউটিলিটি, আমি আবার কোশ্চেনটা বলছি, ইউটিলিটি বিল অ্যাকুয়েট আর আনপেইড টাকা 150 টাকা। তাহলে এটা হবে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট 150 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু জাস্ট আমরা টাকাটা পে করি নি। ইউটিলিটি পেয়েবল, এই যে পেয়েবল কথাটা না, এই যে পেয়েবল ক্রেডিট, এটা ইম্পর্টেন্ট। এই যে পেয়েবল মানে দায়, যে কোনো পেয়েবল সবসময় ক্রেডিট হয়। যেহেতু আমি টাকাটা খরচ হয়েছে কিন্তু টাকাটা দিই নাই, যেহেতু দিই নাই সেহেতু আমি তার নিকট দায়বদ্ধ হয়ে গেলাম, আর দায় সবসময় ক্রেডিট হয়। একটা কথা বলি, যে কোনো খরচের বকেয়া, এটা কিন্তু খরচের বকেয়া। আমার গ্যাস বিল এটা আমার খরচ, আমার কারেন্ট বিল এটা আমার খরচ, আমার পত্রিকা বিল এটা আমার খরচ, আমার হচ্ছে যে কি তোমার পানি বিল এটা খরচ। ইউটিলিটি বলতে এগুলোই বোঝে, উপযোগ ব্যয়। যে কোনো খরচের বকেয়া যদি হয়ে থাকে, খরচ ডেবিট, খরচ পেয়েবল, ক্রেডিট, এটা আমি গত ক্লাসে বলেছি। যদি ধরো আমার একজন স্টাফ আছে, আমি ধরো এই সে জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমার অফিসে কাজ করলো, কিন্তু আমি তাকে 1 তারিখে যে বেতনটা পাওনার তাকে আমি দিই নাই, 2 মাস পরে দিব। তাহলে কি হলো? সে কাজ করলো, আমার টাকাটা খরচ হয়ে গেল, কিন্তু আমি তাকে টাকাটা দিই নাই। তাহলে তার নিকট কিন্তু আমি, যেহেতু সে আমার নিকট টাকা পায়, আমি তার নিকট দায়বদ্ধ হয়ে গেলাম। এই জন্য দায় সবসময় কি হয়? ক্রেডিট হয়। এই অঙ্কে এটাই হয়েছে, আমি খরচ করেছি, খরচ ডেবিট, আর খরচের টাকাটা যেহেতু তাকে পে করি নাই, দিই নেই, তাহলে আমার দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে ইউটিলিটি পেয়েবল, ক্রেডিট। এটা যদি ইউটিলিটি না হয়, যদি বলতো স্যালারি, তখন হয়তো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল, ক্রেডিট। যদি স্যালারি না হয়, যদি রেন্ট হইতো, যে 150 টাকা ভাড়া বকে আছে, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল, ক্রেডিট।
যদি রেন্ট না হয়, যদি বলতো কি ইন্টারেস্ট মানে সুদ, ইন্টারেস্ট বকেয়া আছে 150 টাকা 150 টাকা, তখন কি হতো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। অর্থাৎ তোমার যে খরচই হোক না কেন, যদি সেটা অ্যাকুরেট বা বকেয়া থেকে থাকে, আউটস্ট্যান্ডিং থেকে থাকে, এটাকে অ্যাকুরেট বলা যায়, এটাকে আউটস্ট্যান্ডিং বলা যায়, এটাকে আনপেইড বলা যায়, ঠিক আছে? যে ভাষায় বলো না কেন, এটা যাবে হবে ইউটিলিটি অথবা রেন্ট অথবা স্যালারিজ অথবা ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস, রেন্ট, স্যালারিজ, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। অর্থাৎ খরচ ডেবিট, খরচ পেয়েবল ক্রেডিট, যে কোনো খরচের বকেয়া জাবেদা আসলে এটা দিয়ে দিবা। আর এই যে খরচের বকেয়া কথাটা বললাম, এখান থেকে একটা জাবেদা 100% শিওর পাবা, না পাইলে ক্লাস থেকে বের হয়ে পরীক্ষার মধ্যে বের হয়ে আমাকে ফোন দিও, তাইলে পাবা। তাহলে এটা কি হবে, আবারও টু অ্যাডজাস্ট, ওই যে টু অ্যাডজাস্ট, যেটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ, টু অ্যাডজাস্ট অ্যাকুরেট, অ্যাকুরেট মানে কি বকেয়া, ACCRUED, অ্যাকুরেট ইউটিলিটি এক্সপেন্স। শেষ, 2 নম্বর যাবে আমাদের হয়ে গেল। তাহলে আমাদের প্রথমটা ছিল খরচ বৃদ্ধি পাইছে এই জন্য খরচ হয়ে গেছে, এই জন্য খরচ ডেবিট করলাম, সম্পদ ক্রেডিট করলাম, সম্পদ হ্রাস পেয়েছে। দ্বিতীয়টা বলছি আমার 150 টাকা ইউটিলিটি বাবদ, উপযোগ খরচ বাবদ খরচ হয়েছে, এই জন্য খরচ ডেবিট, যেহেতু আমি টাকাটা পে করি নাই তার নিকট দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য দায় ক্রেডিট। এবার আসো 3 নাম্বার, দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার। ইন্স্যুরেন্স পলিসি কত বছরের জন্য? 1 বছরের জন্য। এবার আমাদের যেহেতু এখানে টাকার কোনো বিষয় ছিল না কোশ্চেন, বলছে জাস্ট দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার, অর্থাৎ বীমার জন্য যে টাকাটা দেওয়া হয়েছে সেটা 1 বছরের জন্য দেওয়া হয়েছে। আমাদের এই হিসাবটা কিন্তু অনলি ফর জুন মাস, 1 মাসের। তাহলে আমি দেখতে হবে কোশ্চেনে প্রিপেড ইন্স্যুরেন্স আছে কিনা, যদি না থাকে তাহলে তো ওটা হইলই না, অবশ্যই থাকবে। আসো এই যে দেখো, এরপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স কত টাকা? 3000 টাকা। এখন এই 3000 টাকা, 3000 টাকা তোমার দেওয়া হয়েছে কত কত 1 বছরের জন্য। তাহলে 3000কে আমরা কত দ্বারা ভাগ করবো বলো তো? যেহেতু 1 বছরের জন্য, তাহলে 12 দ্বারা ভাগ করবো। তার মানে 3000 টাকা যে, এই যে দেখো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ডেবিট পাশে আছে, দেখো সম্পদ দেয়া আছে। আমি একটু আগে বলেছিলাম, শুরুতেই বলেছিলাম, রেয়ামিলে যদি সম্পদ দেয়া থাকে তাহলে আমরা খরচের জাবেদা করব, আর খরচ দেয়া থাকলে সম্পদের জাবেদা করব। প্রিপেড ইন্স্যুরেন্স মানে কি? অগ্রিম বীমা, খরচের অগ্রিম। খরচের অগ্রিম সবসময় কি হয়? ডেবিট হয়। তার মানে খরচের অগ্রিম এটা সম্পদ, এই জন্য এটা ডেবিট হয়েছে। তাহলে আসো 3000 টাকা বা 12, প্রতি মাসে হয় 250 টাকা। 250 টাকা প্রতি মাসে এক্সপায়ার হয়। কেন? এখন বলতে পারে স্যার 250 টাকা কেন করলেন? ওই যে বললাম এখানে প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ দেয়া আছে, প্রিপেড ইন্স্যুরেন্স এটা সম্পদ, চলতি সম্পদ, সম্পদ দেয়া আছে, তার আমরা খরচের জাবেদা করবো। তাহলে প্রতি মাসে খরচ হয় কত টাকা? 250 টাকা। কেন 250 টাকা? ওই যে কোশ্চেনে বলছে দা ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার, অর্থাৎ যেই 3000 টাকা দেওয়া হলো এটা 1 বছরের জন্য দেওয়া হয়েছে, তাহলে 1 মাসে খরচ হয় কত টাকা? 250 টাকা। এখন আমরা এই যে 1 মাসে 250 টাকা খরচ হয়েছে, সে 250 টাকা জাবেদা করবো, অর্থাৎ খরচের জাবেদা করবো। কেন? কারণ এখানে সম্পদ দেওয়া আছে, আমরা খরচ জাবেদা করবো। আসো 3 নাম্বার দেখি কি হয়। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ডেবিট 250 টাকা, খরচের জাবেদা করলাম। এখন দেখো তাহলে ক্রেডিট কি করতে হবে? এই যে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্সকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। কেন? কারণ যেহেতু টাকাটা 250 টাকা খরচ হয়ে গেছে, তাহলে ডেবিটেড যে কোনো আইটেমকে যদি ক্রেডিট করে, আমি প্রথমে বলেছি, তাহলে এটা কমে বা হ্রাস পায়। এই জন্য আমরা খরচ ডেবিট করেছি, আর সম্পদ যেহেতু কমে গেছে, সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট হয়। সম্পদ কমে গেলে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। এটা হবে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কত টাকা? 250 টাকা। সহজ হিসাব। যে কোনো সম্পদ যদি হ্রাস পায়, সম্পদ যদি হ্রাস পায় বা কমে যায়, তখন তাকে ক্রেডিট করতে হয়। আর খরচ হয়েছে 250 টাকার জন্য, 250 টাকা আমরা কি করেছি? খরচ ডেবিট করেছি। ব্যাখ্যা একইভাবে, টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ 1 মাসের ইন্স্যুরেন্সে যে টাকাটা 250 টাকা আমরা প্রদান করেছিলাম সেটা খরচ হয়ে গেছে, এই জন্য এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স দিয়েছি। খরচ হয়ে গেছে, খরচ ডেবিট করলাম। আর যদি খরচ যদি হয়ে যায় তাহলে সম্পদ কমে যাবে, এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিটের টাকাটা ছিল, প্রিপেড ইন্স্যুরেন্সকে আমরা ক্রেডিট করেছি। তাহলে আমাদের 3 নাম্বার জাবেদাটাও শেষ হলো। এবার আসো আমরা 4 নাম্বারটা করি।
দেখি 4 নাম্বার আসলে কি বলছে কোশ্চেনে। টাকা 2500 of unearned service revenue has been earned at the end of the month। বলছে 2500 টাকা অগ্রিম আয়, অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। কোশ্চেন আবার পড়ছি। টাকা 2500 of unearned service revenue, unearned service revenue মানে অনুপার্জিত সেবা আয়, অর্থাৎ সেবা দেওয়ার আগেই টাকাটা আমি গ্রহণ করেছি। আরো খুলে বললে অগ্রিম আয়, অগ্রিম আয় 2500 টাকা অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবা আয় 2500 টাকা অর্জিত হয়েছে। তাহলে আসো দেখো রয়ে মিলে অনুপার্জিত আয় বা আয় নামে কোনো আইটেম আছে কিনা। এই যে আছে অনুপার্জিত, এই যে আনার্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে আছে, দেখো 4000 টাকা। এই যে দেখো আনার্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে, এই যে এটা ক্রেডিট পাশ 4000 টাকা আছে। অনুপার্জিত সেবা আয়, আয়ের অগ্রিম সবসময় কি হয়? দায় হয়, আর দায় সবসময় কি হয়? ক্রেডিট হয়। এখন বলছে দায়টা কমে গেছে। দায় যদি ক্রেডিট হয় আর দায় কমে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে এটা হবে এরকম, unearned সার্ভিস রেভিনিউ ডেবিট টাকা কত? 2500। এটা ডেবিটের টাকা, এটা ক্রেডিটের টাকা। unearned সার্ভিস রেভিনিউ ডেবিটে কেন দিলাম? ওই যে আবার রিপিট করছি যে আমার অগ্রিম আয় বা অনুপার্জিত সেবায় 2500 টাকা অর্জিত হয়েছে। তাহলে অনুপার্জিত সেবায় কোন পাশে বসছে? ক্রেডিটে। আয়ের অগ্রিম দায়, এই জন্য এটা ক্রেডিটে বসছে। আর দায় যদি ক্রেডিট হয়, দায় কমে গেলে কি হবে? ডেবিট। এই যে আমরা দায়, যেহেতু দায় হ্রাস পেয়েছে, কারণ আমরা অর্জিত হয়ে গেছে, আমাদের অর্জন করে ফেলছি, এই জন্য দায় ক্রেডিট হয়, দায় কমে গেলে কি হয়? ডেবিট। তাহলে আনার্ন সার্ভিস রেভিনিউ ডেবিট কত টাকা? 2500 টাকা। তাহলে ক্রেডিট কি হবে? সার্ভিস রেভিনিউ। ক্রেডিট 2500 টাকা। এটা মুখস্থের বিষয়, যে কারণ সার্ভিস রেভিনিউ বাড়লো, সেবা আয় বেড়েছে, প্রকৃত সেবায় বেড়েছে, আর সেবা সবসময় কি হয়? ক্রেডিট। প্রকৃত সেবা আরো বেড়েছে, তাহলে ক্রেডিটের জিনিসকে আরো বাড়াতে হলে আবার কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এই জন্য ক্রেডিট করেছি, দেখো ক্রেডিট। আর উপরেরটা আমরা কি করেছি? আমাদের দায় কমে গেছে, দায় সবসময় ক্রেডিট হয়, দায় কমে গেলে কি হয়েছে? ডেবিট হয়েছে। আর প্রকৃত সেবায় বেড়েছে জন্য সেবাকে আবারও ক্রেডিট করেছি। আগের মতো টু অ্যাডজাস্ট কোশ্চেনটা লিখে দিবা। আনার্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন EARNED, আনার্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। কেন ব্যাখ্যাতে বলছি এই কথা? যে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবায় বা অ্যাডভান্স ইনকাম একই কথা। অ্যাডভান্স ইনকাম বলতে আয়ের অগ্রিম, আর তোমরা জানো আয়ের অগ্রিম সবসময় দায় হয়, আর দায় কমে গেলে দায় ক্রেডিট হয়, দায় কমে গেলে ডেবিট হয়েছে। শেষ। এরপর আসো 5 নাম্বারটা কি বলেছে আমরা দেখি। 5 নাম্বারটা বলছে যে স্যালারিজ অফ টাকা 2000 আর একুয়েট মানে আউটস্ট্যান্ডিং মানে আনপেইড বা নট পেইড। বলছে স্যালারিজ বা বেতন 2000 টাকা, কত? হ্যাঁ 2000 টাকা বকেয়া রয়েছে। ধরো আমার একজন স্টাফ আছে, আমি তার এই মাসের বেতনের টাকাটা, সে কাজ করেছে কিন্তু তার টাকাটা আমি এই মাসে পেমেন্ট করি নাই, তাহলে আমি তার নিকট দায়বদ্ধ হয়ে গেলাম, দায়ী হয়ে গেলাম, কারণ সে আমার জন্য কাজ করেছে। তাহলে খরচ হয়েছে স্যালারিস এক্সপেন্স ডেবিট, আর স্যালারিস পেয়েবল ক্রেডিট। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে কোনো খরচের বকেয়া যাবে না, এটা যে কোনো খরচ, সেটা ওয়েজেস হতে পারে, সেটা স্যালারিস হতে পারে, রেন্ট হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ইউটিলিটি হতে পারে। এটা আমরা 3 নাম্বার জাবেদাটা 2 নাম্বার জাবেদাটা করেছিলাম, ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। এখানে কি ঘটনা? আমার বেতন 2000 টাকা বকেয়া আছে, তার মানে খরচের বকেয়া, ঠিক না? 5 নাম্বার স্যালারিস এক্সপেন্স ডেবিট কত টাকা? 2000, কারণ খরচ হয়েছে 2000 টাকা, সে কাজ করেছে, প্রকৃত খরচ হয়েছে, খরচ ডেবিট, খরচ পেয়েবল ক্রেডিট। স্যালারিস পেয়েবল ক্রেডিট কত টাকা? 2000 টাকা। এটা একেবারে আমি বারবার বলছি, এটা মুখস্থ করে বলবো, যে কোনো খরচের জাবেদা হলে এটা খরচ যদি একুয়েট, আউটস্ট্যান্ডিং, আনপেইড থাকে, তখন জাবেদা হবে এটা স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। স্যালারিস পেয়েবল স্যালারিস এক্সপেন্স, যদি ইউটিলিটি থাকতো ইউটিলিটিস এক্সপেন্স, রেন্ট থাকলে রেন্ট এক্সপেন্স ডেবিট, পেয়েবল ক্রেডিট। শেষ।
এটা আগের মতো টু অ্যাডজাস্ট অ্যাকুয়েট মানে বকেয়া, অ্যাকুয়েট স্যালারিজ এক্সপেন্স। শেষ। আসো এবার 6 নাম্বার কি বলছে আমরা একটু দেখি। 6 নাম্বার বললো the office equipment depreciation is 250 টাকা পার মান্থ। অর্থাৎ এটা প্রথম ক্লাস আমি বলেছিলাম, এটার সাথে রেয়ামিলের দেখা দেখি কিছুই নেই, অ্যাডজাস্ট করার কিছুই নেই। বলছে অবচয় প্রতি মাসে 250 টাকা অবচয় ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে একদম মুখস্থ জাবেদা। এই জাবেদাটাও একটা কনফার্ম আসেই, মুখস্থ কোনো কথা নাই, না দেখে করবা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। টাকা কত? 250, 250 টাকা। তাহলে এটা 6 নাম্বার ডেপ্রিসিয়েশন। এটা ডেপ্রিসিয়েশন ডেবিট কেন? এটা ক্ষতি, ক্ষতি সবসময় কি হয়? ডেবিট হয়। আর ক্ষতির বিপরীতে যে তহবিল গঠন করা হয় তহবিল সবসময় ক্রেডিট হয়, জন্য ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। কত টাকা? 250 টাকা। যেহেতু কোশ্চেনে উল্লেখই ছিল প্রতি মাসে ডেপ্রিসিয়েশন কত টাকা? 250 টাকা। এই জন্য মুখস্থ কথা, এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করার কিছুই নেই। এটা কোশ্চেনে বলাই ছিল যে 250 টাকা ডেপ্রিসিয়েশন পার মান্থ। যদি বলতো যে কি এর মধ্যে স্ট্যান্ডার্ড মেথড ডেপ্রিসিয়েশন ইউজ করা হয় বা তোমাকে টাকাটা বের করতে হয়, তখন বের করে নেবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই কোশ্চেনে বলা ছিল ডেপ্রিসিয়েশন ইজ 250 টাকা পার মান্থ। 25 মাসে 250 টাকা। তাহলে আমরা সোজা জাবেদা করবো ডেপ্রিসিয়েশন বা অবচয় প্রতিষ্ঠার জন্য ক্ষতি ডেবিট, আর এর বিপরীতে যে পুঞ্জীবিত অবচয় এটা তহবিলের সময় ক্রেডিট হয়। এই জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা মুখস্থ করবা। এগুলো আর বাকি আছে একটা শেষটা একটু দেখি। বলছে ইনভয়েসেস রিপ্রেজেন্টিং টাকা 1000 টাকা অফ সার্ভিসেস পারফর্মড মানে সেবা প্রদান করা হয়েছে ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড অ্যাজ অন জুন 30। অর্থাৎ 1000 টাকা সেবা প্রদান করা হয়েছে কিন্তু এটা রেকর্ড করা হয় নাই বা লিখা হয় নাই। একেবারে এটা যদি আমি প্রিভিয়াস ক্লাসের কথা বলি তাহলে ঘটনাটা এরকম যে বাকিতে সেবা প্রদান করা হয়েছে, এটা যদিও রেকর্ড করে নাই, কোশ্চেন বলছে আনরেকর্ডেড। তার মানে আমি কাজ করেছি, বাকিতে কাজ করেছি, সেবা প্রদান করেছি, কিন্তু রেকর্ড করা হয়নি, সেটা এখন আমি রেকর্ড করব। তো এইটা দুইটা দিক আছে। এটা একটা কথা হচ্ছে যে এটা একটা হবে যে যদি বাকিতে সেবা প্রদান করা হয় অথবা আনরেকর্ডেড হয়ে থাকে তখন জাবেদা হবে এটা, 7 না। এটা আমি আবার বলছি যে 1000 টাকা সেবা প্রদান করা হয়েছে কিন্তু রেকর্ড করা হয় না। আমি আবারও বোঝানোর জন্য বলছি 1000 টাকার বাকিতে সেবা প্রদান করা হয়েছে যে জাবেদাটা সেটা এটা। তাহলে এটার জাবেদা কি হবে? বাকিতে সেবা প্রদান করলে কি সৃষ্টি হয়? দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার সম্পদ না, সম্পদ সবসময় কি হয়? ডেবিট হয়। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল কি ডেবিট। কত টাকা? 1000 টাকা। ওই যে আবার বলছি বাকিতে সেবা প্রদান করা হয়েছে, বাকিতে সেবা প্রদান করলে দেনাদার ডেবিট, সেবা ক্রেডিট। সেবা তো আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা কত? 1000 টাকা হবে টু অ্যাডজাস্ট। ওই সবকিছু যেহেতু অ্যাডজাস্টমেন্ট এই জন্য টু অ্যাডজাস্ট আনরেকর্ডেড সার্ভিস রেভিনিউ। এটা আমি আবার বলছি, এটা এই জাবেদাটা এই টাইপের একটা জাবেদা অবশ্যই এসে থাকে। এটা কখনো বলা থাকে যে কি বাকিদের সেবা প্রদান করা হয়েছে। এটা এখন এই কোশ্চেনে পেলাম যে 1000 টাকা সেবা প্রদান করা হয়েছে কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। 1000 টাকা সেবা প্রদান করা হয়েছে, রেকর্ড করা হয়নি, এটা যে কথা। বাকিতে 1000 টাকা সেবা প্রদান করা হয়েছে, এটাও একই কথা। তাহলে এটার মধ্যে কথা কি দাঁড়ালো? যে সেবা প্রদান করা হয়েছে আমি টাকা পাইনি, তাই এর মধ্যে কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি বা বৃদ্ধি পায়। বাকিতে সেবা প্রদান করলে কি বৃদ্ধি পায়? দেনাদার বৃদ্ধি পায়। দেনাদারটা কি? চলতি সম্পদ, সম্পদ সবসময় কি হয়? ডেবিট হয়। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর আমি তো সেবা প্রদান করেছি, টাকা পাবো, আয় সবসময় কি হয়?
ক্রেডিট। তাহলে আমি আবার রিপিট করছি, যদি আয়ের বকেয়া জাবেদা থেকে থাকে, অথবা বাকিতে সেবা প্রদান করা থেকে থাকে, অথবা আমি টাকা পাবো, সেবা দিয়েছি টাকা পাবো, সেক্ষেত্রে জাবেদা এটাই হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা যদি এমন হতো যে কি ইন্টারেস্টের সময় হতো, তখন হতো ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এটা যদি এমন হতো যে ভাড়া আয় বকেয়া রয়েছে, তখন হতো রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। এই কথাগুলো এই কারণে বলছি, তোমরা যখন অঙ্ক করতে যাবা, বাসায় প্র্যাকটিস করতে যাবা, বেশি বেশি প্র্যাকটিস করলে তখন এই কথাগুলো পাবা। রেন্ট রিসিভেবল, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে যে বললাম ইন্টারেস্ট রিসিভেবল, যাই হোক যে কোনো আয়ের বকেয়া যাবে না, এটা সেটা এখন সার্ভিস রেভিনিউ বাবদ বকেয়া ছিল বা আনরেকর্ডেড ছিল বিধায় সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে। যদি আমি আবার বলছি, যদি ইন্টারেস্ট থাকতো তখন ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যদি রেন্ট থাকতো রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। আশা করছি এই 7টা জাবেদা ক্লিয়ারলি আমার কথা শুনবা, এবং পাশাপাশি আরো 2-1টা যদি প্র্যাকটিস করো, তোমরা আমার এই কথাগুলোর সাথে মুখস্থ করে একটা পরীক্ষা যদি এসে থাকে, অবশ্যই আসে। অ্যাডজাস্টিং ছাড়া তো আর ওইদিকে ওয়ার্কশিটও করা যায় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই কারণে আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকলে বুঝবে এবং বাসায় 2-1টা প্র্যাকটিস করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস ওখানেই শেষ করছি। খোদা হাফেজ।